হ্যালো, আশা করি ভালো আছো সবাই। ঠিক আছে, আজকে আজকে আমরা ক্লাস 12 এর পদার্থের কঠিন অবস্থা চ্যাপ্টারের একটা অংশ আলোচনা করব। ঠিক আছে, তো একটু কনসেপচুয়াল, একটু তোমাকে যত্ন করে শুনতে হবে। দরকার হলে পজ করে নেবে, বই দেখবে সঙ্গে সঙ্গে, তাহলে হয়তো ভালো করে বুঝতে পারা যাবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। আমরা এর আগের দিন পর্যন্ত মানে তোমরা অলরেডি জেনে গেছো যে সরল ঘনকাকার একক কোষ, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ আর পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, এই সব একক কোষে মানে কেলাসের যে একক কোষগুলো থাকে সেই একক কোষগুলোতে ফাঁকা জায়গা কতটা আর ওদের প্যাকিং দক্ষতা কতটা সেটা আমরা ক্যালকুলেট করতে শিখে গেছি। মানে একটা কেলাস যখন তৈরি হয়, কেলাস গঠনকারী কণা দিয়ে, কেলাস গঠনকারী কণা কি হতে পারে? পরমাণু হতে পারে, অণু হতে পারে, আয়ন হতে পারে। তাহলে কেলাস গঠনকারী কণা দ্বারা যখন কেলাস গঠিত হলো তখন সেই কেলাসের মধ্যে কিছুটা ফাঁকা জায়গা থাকে। ঠিক আছে, সেটা আমরা আগের দিন মডেলেও দেখিয়েছি। কেলাসের মধ্যে কিছুটা ফাঁকা জায়গা থাকে, তবে কেলাস চেষ্টা করে সেই ফাঁকা জায়গার মানটা মানে ফাঁকা অংশটার পরিমাণ যতদূর সম্ভব কমাতে। অর্থাৎ কেলাস গঠনকারী কণাগুলো যতদূর সম্ভব ঘনভাবে মানে ঘন সন্নিবেশ করতে চেষ্টা করে। ঘন সন্নিবেশ মানে কি? ক্লোজলি প্যাকড হতে চেষ্টা করে, ক্লোজলি প্যাকড হতে চেষ্টা করে। তা সত্ত্বেও কিছুটা ফাঁকা স্থান থেকে যায়, কিন্তু কণাগুলো চেষ্টা করে কি খুব ঘনভাবে মানে খুব কাছাকাছি ক্লোজলি প্যাকড হতে চেষ্টা করে। তো এই ঘন সন্নিবেশ কি করে হয়? আমরা ঘন সন্নিবেশ বিভিন্ন ক্ষেত্রে ঘন সন্নিবেশ কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমরা দেখব। তো আমরা একটা ছকের মাধ্যমে আমি করছি, তুমি ওই ছকের মাধ্যমে ফলো করবে, একটা জায়গাতে সবগুলো থেকে যাবে, ফলে তোমার মনে রাখার সুবিধা হবে ইত্যাদি। ঘন সন্নিবেশ আমি এইভাবে কেন লিখছি একটু অদ্ভুত ভাবে, তুমি দেখো আমরা অনেকটা হয়ে যাওয়ার পর বুঝতে পারবে যে কেন আমি এইভাবে লিখলাম। ঘন সন্নিবেশ কি কি রকমের হতে পারে? ঘন সন্নিবেশ মানে বুঝে নিয়েছি। ঘন সন্নিবেশ মানে কণাগুলো তারা পরস্পরের খুব কাছাকাছি থাকার চেষ্টা করে, তাহলেই কেলাসের স্থায়িত্ব বাড়ে, মানে কেলাসের স্টেবিলিটি তাহলে বাড়ে। আর ঘন করে থাকলে কি হবে না, ফাঁকা স্থানের পরিমাণ কম হবে। ঠিক আছে, তো এবার আমরা দেখব ঘন সন্নিবেশ প্রথমে একমাত্রিক। যখন কেলাস গঠনকারী কণাগুলোর একমাত্রিক থাকছে তখন একমাত্রিক ঘন সন্নিবেশ সৃষ্টি হয়। একমাত্রিক ঘন সন্নিবেশ কিরকম? একমাত্রিক ঘন সন্নিবেশ কিরকম হবে? মানে একটা কণা ছিল, এটা কেলাস গঠনকারী কণা ভেবে নিলাম, ঠিক তার পাশে আর একটা কণা। দেখো কণাগুলো সবগুলো মাপ একই হওয়ার কথা, আমার হয়তো একই হচ্ছে না, এইটুকু। তাহলে কেলাস গঠনকারী কণাগুলো পরপর পাশাপাশি থেকে যাবে। আমি যেমন দেখাচ্ছিলাম, ধরো আলু, একই মাপের আলু পরপর রাখা আছে, দিয়ে ওটা দিয়ে একটা গেঁথে দেওয়া আছে কিছু দিয়ে, অথবা একই মাপের প্লাস্টিকের বল ভাবো পরপর জুড়ে আছে। ঠিক আছে, তো এইটা হলো একমাত্রিক, কারণ এর শুধু এক্স দিকে মাত্রা আছে, ওয়াই দিকে আছে কি বা জেড দিকে কিছু আছে? নেই, শুধু এক দিকে আছে, মানে শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ কিংবা উচ্চতা কোনোটা নেই। সেই জন্য এটা হচ্ছে একমাত্রিক ঘন সন্নিবেশ। কেলাসের একমাত্রিক ঘন সন্নিবেশে কেলাস গঠনকারী কণাগুলোর কোঅর্ডিনেশন সংখ্যা কত হয়? এটা একমাত্রিক ঘন সন্নিবেশ, এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কি কোঅর্ডিনেশন সংখ্যা। কোঅর্ডিনেশন সংখ্যা মানে কি না, কোনো একটা কণা, ধরা যাক এই কণাটার কথা হচ্ছে আমরা, এই কণাটা এইটা, তার ঠিক প্রতিবেশী জটা কণার সংস্পর্শে থাকে। এ কার সংস্পর্শে আছে? এর সংস্পর্শে আছে, এর সংস্পর্শে আছে। এই কণাটা, এই মাঝখানের এই যে কণাটা, এটা কি এর সংস্পর্শে আছে? মানে এর সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্টে আছে কি? নেই। তাহলে এর ডিরেক্ট কন্ট্যাক্টে আছে যার সঙ্গে, যতগুলো কণার সঙ্গে আছে সেই সংখ্যাটা হলো এই যে কণাটার কোঅর্ডিনেশন সংখ্যা। কোঅর্ডিনেশন সংখ্যা বুঝে গেল? তাহলে কেলাস গঠনকারী কোনো একটা কণা তার প্রতিবেশী জটা কণার সংস্পর্শে থাকে, সেই সংখ্যাটা হচ্ছে ওই কেলাস গঠনকারী কণাটার কোঅর্ডিনেশন সংখ্যা। একমাত্রিক ঘন সন্নিবেশের ফলে কোঅর্ডিনেশন সংখ্যা কত হয়? 2 হয়।
হয়ে গেল একমাত্রিক ঘন সন্নিবেশ। কিন্তু আসলে তো কেলাস একমাত্রিক হয় না। একমাত্রিক ঘন সন্নিবেশের পর আমরা আসছি দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ, দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ সেটা আবার দুরকম হবে। ঠিক আছে? তো প্রথমে আমরা লিখব দ্বিমাত্রিক বর্গাকার বর্গাকৃতি বর্গাকৃতি ঘন সন্নিবেশ। বুঝে নিব। দ্বিমাত্রিক বর্গাকৃতি ঘন সন্নিবেশ মানে কি? দ্বিমাত্রিক মানে কি প্রথমে আমরা বুঝে নিই। এই যে একমাত্রিক, ওই একমাত্রিকটা আমি প্রথমে একবার এঁকে দিই। একমাত্রিক। এর পরে ঠিক এইরকম আরেকটা জিনিস আছে, এর উপরে বসছে। কেমন করে বসছে? এটা যেমন আছে সেটাও তেমন থাকবে। তাহলে কেমন হবে বলতো? এই 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 এই, ঠিক না ভুল? তার উপরে এইরকম এক্স্যাক্টলি এইরকম আরেকটা সারি যদি বসে, আমার কণাগুলো একই মাপের হচ্ছে না অবভিয়াসলি, তো তুমি এটা ধরে নাও যে একই মাপের কণাগুলো আছে। যদি তেমন থাকে তাহলে যে ধরনের দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ সৃষ্টি হচ্ছে সেইটাকে বলছি আমরা দ্বিমাত্রিক বর্গাকৃতি বিশিষ্ট ঘন সন্নিবেশ। ঠিক আছে? তো দ্বিমাত্রিক বর্গাকৃতি ঘন সন্নিবেশ। এখানে দেখো কোঅর্ডিনেশন সংখ্যা আমি বলছি সিএন, কোঅর্ডিনেশন সংখ্যা সিএন বা কোঅর্ডিনেশন নাম্বার। ঠিক আছে? তো সিএন কত হবে? দেখো কোন একটা কণার কথা বিবেচনা করি আমরা। কোন একটা কণাকে কতগুলো অন্য কণা স্পর্শ করে আছে, কতগুলো কণা স্পর্শ করে আছে সেইটা আমরা খোঁজার চেষ্টা করব। ঠিক আছে? তো ধরলাম আমি এই কণাটার কথা বিবেচনা করছি। একে ছুঁয়ে আছে কে কে বলতো? উপরে একজন, নিচে একজন, পাশে একজন, বাম দিকে একজন, ডান দিকে একজন। ঠিক না? দেখো এই একটা কাল্পনিক বর্গক্ষেত্র বরাবর, বর্গক্ষেত্রের চারটা শীর্ষবিন্দুতে যে চারটা কণা থাকবে সেই চারটা কণা মাঝখানে যে কণাটা আছে তাকে ছুঁয়ে আছে না? এই যে এই কণাটাকে আর অন্য কোন কণা ছুঁয়ে আছে কি? ডিরেক্টলি ছুঁয়ে আছে কি? ডিরেক্টলি ছুঁয়ে নেই। তাহলে এই কণাটাকে চারজন, অন্য চারজন ছুঁয়ে আছে। এই ধরনের ক্ষেত্রে এটাকে কি বলা হবে? কোঅর্ডিনেশন সংখ্যা কত হবে? তাহলে তুমি বুঝতেই পেরে গেছো, এটা হচ্ছে 4। কোঅর্ডিনেশন সংখ্যা 4 কেন হলো বুঝতে পারলাম। দ্বিমাত্রিক বর্গাকৃতি ঘন সন্নিবেশ বা দ্বিমাত্রিক বর্গাকার ঘন সন্নিবেশ কেন বলছি আমরা? না এখানে দেখো, এখানে একটা কণাকে চারদিকে যে কণাগুলো ছুঁয়ে আছে সেগুলো একটা কাল্পনিক বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু বরাবর আছে বলে এটা হচ্ছে দ্বিমাত্রিক বর্গাকৃতি বিশিষ্ট ঘন সন্নিবেশ। ঠিক আছে? এবার দ্বিমাত্রিক ষড়ভুজাকার ঘন সন্নিবেশ বা দ্বিমাত্রিক হেক্সাগোনাল ঘন সন্নিবেশ, সেক্ষেত্রে ছবিটা কিরকম হবে? সেক্ষেত্রে ছবিটা হবে একটু দ্বিমাত্রিক ষড়ভুজাকার বা দ্বিমাত্রিক হেক্সাগোনাল। এটা দ্বিমাত্রিক, হচ্ছে 2 ডাইমেনশনাল স্কোয়ার ক্লোজ প্যাকিং। এটা 2 ডাইমেনশনাল হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং ঘন সন্নিবেশ। দেখো একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। ধরা যাক একটা একমাত্রিক ঘন সন্নিবেশ, এইটা কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নেই। আরেকটা ঘন সন্নিবেশ এটা। এবার এইটাকে এনে, এটার মতোই এটা একটা, এইটাকে এনে এর উপর বসাচ্ছি আমি। তাহলে এটা অনেকগুলো প্লাস্টিকের বল পাশাপাশি পাশাপাশি জুড়ে দেওয়া আছে, এক ফোঁটা করে আঠা দিয়ে দিয়ে। এবার এইটাকে নিয়ে এসে এর উপরে রাখবো। আমি কেমন ভাবে রাখতে পারি? দেখো আমি অ্যাকচুয়ালি দুভাবে রাখতে পারি। একভাবে অলরেডি আমি রেখে দিয়েছি, এটা যেমন আছে সেটাকে এনে তেমন রেখে দিয়েছি। আরেকটা ভাবে কিভাবে রাখতে পারি? না এই যে একটা অবতল অংশ সৃষ্টি হয়েছে না, দুটো
কেলাস গঠনকারী কণা জুড়ে থেকে পাশাপাশি যখন একটা এই যে নিচু অংশ সৃষ্টি হয়েছে না, একটা অবতল অংশ সৃষ্টি হয়েছে, এই জায়গাটা আমি বলছি অবতল অংশ সৃষ্টি হয়েছে, এই যে অবতল অংশ, এই অবতল অংশে মানে শুরুর কণাটা এই অবতল অংশে থাকবে, তাহলে যে ছবিটা হয় শুরুর কণাটা, এই কণাটা এসে এর উপরে না থেকে এই গর্তের মধ্যে খাপ করে ঢুকে যাবে, ঠিক আছে তো? তাহলে যেটা হবে সেটা কি হবে? তুমি দেখো আঙ্গুলের কথা ভেবে আমরা একটু ভাবতে পারি। এখানে দেখো কণাগুলো আছে, বুঝতে পারছো? এখানে কণাগুলো আছে, এগুলো কণা ভাবো, এটা একে ছুঁয়ে আছে, এটা ছুঁয়ে আছে। এবার আমি আরেকটা হাত আনলাম, আরেকটা হাত এনে আমি কি করতে পারি, এইটা উপরে রাখতে পারি, মানে ভাবো যে এটা টাচ করছে, পরে দুটো টাচ করছে ভেবে নাও, তাহলে এটা উপরে রাখতে পারি, যেটা হয়েছে দ্বিমাত্রিক বর্গাকৃতি বিশিষ্ট ঘনসন্নিবেশের ক্ষেত্রে। অথবা আমি কি করতে পারি, তাহলে দ্বিমাত্রিক বর্গাকৃতি ঘনসন্নিবেশের ক্ষেত্রে কি হয়েছে, একটা বল আর একটা বলের ঠিক উপরে আছে। এক্ষেত্রে কি হবে, একটা আরেকটার এই যে গ্রুভ একটা তৈরি হয়েছে, একটা যে গর্ত তৈরি হয়েছে না, সেই গর্তে সেট করে যাচ্ছে। তাহলে ছবিটা কেমন হবে? ছবিটা একটু আঁকতে কষ্ট হচ্ছে, আমি এঁকে নিই তারপর বলছি। হ্যাঁ, তো আমি যে ছবিটার কথা বলছিলাম, দেখো একটা একমাত্রিক ঘনসন্নিবেশ ছিল, তার উপরে আরেকটা একমাত্রিক ঘনসন্নিবেশ এলো, এবং কোথায় প্রথম কণাটা কোথায় এসে প্লেস হলো, এই কণাটার আগেরটার প্রথম কণার ঠিক উপরে নয়, আগেরটার প্রথম আর দ্বিতীয় মাঝখানে যে গর্তের মতো সৃষ্টি হয়েছে, আমি এক্ষুনি হাত দিয়ে দেখাচ্ছিলাম, এরকম করে ফিট করলো, চলতে থাকলো, সবগুলো সেই গর্তে পড়ে গেল। তারপরে কণাটা আবার এসে এমন ভাবে বসলো, আবার সেটাতে এই যে গর্তগুলো তৈরি হয়েছিল সেই গর্তে তারপরেরটা স্থান পেল, আবার তারপরে এরকম একটা সামনে পিছনে এরকম করে চলতে থাকবে, ঠিক আছে তো? বেশ দারুণ একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে। ষড়ভুজাকার কেন বলছি? কোন একটা কণার কথা বিবেচনা করা যাবে, ধরা যাক আমি এই কণাটার কথা ভাবছি, এই কণাটা তার প্রতিবেশী কটা কণার সংস্পর্শে আছে দেখা যাক। দেখো তার বাম দিকে একজন, ডান দিকে একজন, আচ্ছা এ আছে, আচ্ছা এ আছে, এর পরেরটাও আছে, এর পাশেরটা আছে, আচ্ছা এটা আছে, বুঝতে পারছো? এর পাশেরটা আছে, এটা আছে, এটা আছে। দেখো আর কোন কণার সংস্পর্শে আছে কি এই মাঝখানের এই কণাটা? নেই। তাহলে এই কণাটা তার প্রতিবেশী 6টা কণা দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে, 6টা কণা তাকে ঘিরে রয়েছে, ছুঁয়ে রয়েছে। তাহলে এক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার অথবা কোঅর্ডিনেশন সংখ্যা কত হবে? 6 হবে, ঠিক আছে তো? তাহলে তুমি বলো তো যে একমাত্রিক আর দ্বিমাত্রিক বর্গাকার আর দ্বিমাত্রিক ষড়ভুজাকার এই 3 ধরনের ঘনসন্নিবেশের কথা যদি আমরা বিবেচনা করি, তাহলে কোথায় ঘনসন্নিবেশ বেশি ভালো হয়েছে, কোথায় ভালো প্যাকিং হয়েছে? অবশ্যই এখানে, যেখানে একটা কণাকে ঘিরে 6 জন আছে, সেখানে তো ভালো প্যাকিং হয়েছে, তাই না? মানে এখানে ফাঁকা স্থানের পরিমাণ কম হবে, দেখবে সেটা আমরা দেখব। তাহলে এইটা আমরা বুঝতে পারলাম যে দ্বিমাত্রিক ষড়ভুজাকার ঘনসন্নিবেশের ফলে কোঅর্ডিনেশন সংখ্যা কত হয়? 6 হয়। এবার এখান থেকে খুব ইন্টারেস্টিং কিছু ব্যাপার বেরিয়ে আসছে, একটু মন দিয়ে বুঝবে, বইয়ের ছবিটার সঙ্গে রিলেট করে নেবে, তাহলে একটু সুবিধা হবে তোমার। এখানে ছবিটা তো অত ভালো হতে পারেনি, ঠিক আছে তো? এখানে দেখো একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার যখন চাপছে, তখন দেখো এই যে ত্রিভুজের মতন করে, দেখো এই তো, এবার এইটা যদি এই হচ্ছে একটা ত্রিভুজের মতো একটা ফাঁকা স্থান হচ্ছে না, ত্রিকোণাকার একটা ফাঁকা স্থান সৃষ্টি হচ্ছে না? তবে এই ত্রিকোণাকার ফাঁকা স্থানটা কিন্তু সবসময় একই রকম হচ্ছে না, খুব মন দিয়ে দেখো। তাহলে এটা একটা ত্রিকোণাকার ফাঁকা স্থান সৃষ্টি হলো, এটাকে যদি আমি 1 ভাবি, এই যে ত্রিকোণাকার ফাঁকা স্থান 1, এখানে একটা হয়েছে 2, এখানে হয়েছে 3, এবার পরপর হতে থাকছে। দেখো 1 আর 2 কি একই নয়। দেখো এর এই যে ত্রিকোণাকার ফাঁকা স্থান সৃষ্টি হয়েছে, এর ত্রিভুজের, ধরা যাক যদি এটা ত্রিভুজ ভাবি, ত্রিভুজের শীর্ষবিন্দুটা আছে নিচের দিকে, মানে একটা এই ভূমিটা উপরের দিকে আছে, শীর্ষবিন্দুটা নিচের দিকে আছে। এক্ষেত্রে কিন্তু উল্টো হয়ে গেছে, ভূমিটা নিচে, শীর্ষবিন্দুটা উপরের দিকে আছে।
আবার পরেরটা ত্রিভুজটা উল্টো দিকে, পরেরটা আবার 2 এর মতন 1 3 5 7 একই রকম হতে থাকবে, 2 4 6 8 একই রকম হতে থাকবে। তাহলে দু রকম ত্রিকোণাকার ফাঁকা স্থান আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা মাথায় রাখো। এবার আমরা চলে যাব ত্রিমাত্রিক, ঠিক আছে। তো এই ছকের সাহায্যে আমি যেমন করে বলছি তুমি ছকের সাহায্যে ভাববে এবং ব্যাপারটা মনে রাখার সুবিধাজনক হবে ইত্যাদি। দ্বিমাত্রিক বর্গাকার ঘন সন্নিবেশ সৃষ্টি হয়েছে, একটা কোণা একটা কোণা একটা কোণা, তার উপরে কোণাটা এক্স্যাক্টলি একই রকম পজিশনে বসে 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 একটা দ্বিমাত্রিক বর্গাকার ঘন সন্নিবেশ তৈরি করেছে। এরকম একটা চাদরের মতন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম মডেল দিয়ে কল্পনা করো, এরকম করে চাদর হয়ে গেছে। এরকম চাদর তুমি একটা বানিয়েছো, আরেকজন তোমার বন্ধু বানিয়েছে, এরকম বল দিয়ে 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 এরকম একটা বানিয়েছো, এরকম প্যাটার্ন আরেকটা বানিয়েছো। তো একটা প্যাটার্নকে আরেকটা প্যাটার্নের উপর চাপিয়ে দিলে, তার উপর আরেকটা চাপালে, তার উপর আরেকটা চাপালে, তাহলে কি হয়ে যাবে? দ্বিমাত্রিকের বদলে ত্রিমাত্রিক হয়ে যাবে। কারণ এখন এর দুটো মাত্রা আছে, দেখো এক্স দিকে মাত্রা আছে, ওয়াই দিকে মাত্রা আছে, অথবা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু কোনো উচ্চতা নেই। কিন্তু এর উপরে যদি আরেকটা চাপিয়ে দিই, এরপর আরেকটা চাপিয়ে দিই, আরেকটা চাপিয়ে দিই, তাহলে কি হবে? উচ্চতা হয়ে যাবে, ত্রিমাত্রিক হয়ে যাবে। এবার এর উপরে চাপানোটা কেমন করে চাপাবো? যদি এখানে দ্বিতীয় লেয়ারটা যেভাবে চেপেছিল এর উপরে আরেকটা লেয়ার যদি ঠিক একইভাবে চাপে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি হবে? তাহলে এখান থেকে আমরা ভাবি দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ, দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ থেকে যখন ত্রিমাত্রিক হচ্ছে, দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ থেকে যখন ত্রিমাত্রিক হচ্ছে, তখন কি হচ্ছে? তখন সরল ঘনকাকার একক কোষ বিশিষ্ট কেলাস পাচ্ছে না। সরল ঘনকাকার একক কোষ বিশিষ্ট কেলাস পাবো কখন? যদি দ্বিমাত্রিক বর্গাকৃতি ঘন সন্নিবেশ পর 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 রিপিট হয়ে হয়ে হয়, এবং সেক্ষেত্রে রিপিটের প্যাটার্নটা কিরকম? এ এ এ এ এইভাবে। এ এ এ মানে কি? মানে একটা এই যে সিট তৈরি হয়েছে, এই যে বল দিয়ে 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 একটা যে একটা তোমার যে প্যাটার্ন তৈরি হয়েছে, সেই প্যাটার্নের উপরে আরেকটাকে যদি চাপাও, এটা যেমন ছিল সেটাকে ঠিক তেমন ভাবে যদি চাপাও, তাহলে প্রথমটা যদি এ লেয়ার ভাবি, দ্বিতীয় লেয়ারটাও এ হচ্ছে। কিন্তু যদি তাকে একটু সরিয়ে দিয়ে তার গর্তের মধ্যে চাপাতাম, তাহলে অন্যরকম হতো। তাহলে একই রকম ভাবে যদি চাপাই, এ এ এ এ এ এ উপর উপর থেকে থেকে গেল, তখন পুরো সরল ঘনকাকার একক কোষ তৈরি হবে, ঠিক আছে। তো এইটা এমনি কল্পনা করতে পারে একটু মুশকিল। মডেল আমার পক্ষে বানানো এখন এই ধরনের মানে অনেকগুলো একই রকমের বল নিয়ে মডেল বানাতে হতো, ঠিক আছে। তো সেটা আমি তো পেরে উঠছি না। আমি ইন্টারনেটে একটা ভিডিও মাত্র পেয়েছি, ইউটিউবে একটা ভিডিও পেয়েছি, যেখানে একজন ম্যাডাম তিনি কি করছেন, সেটা ইংরেজিতে আছে, ভিডিওটা খুব সহজ ইংরেজি, ভারতীয়। তো সেখানে মানে বল, অনেকগুলো প্লাস্টিকের একই রকম বল নিয়ে মডেল বানিয়ে এরকম দ্বিমাত্রিক ষড়ভুজাকার, দ্বিমাত্রিক বর্গাকার, একমাত্রিক এরকম মডেল বানিয়ে সেখানে তিনি দেখিয়েছেন, ঠিক আছে। তো সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে রাখবো, ঠিক আছে। তো বা ডেসক্রিপশনে যেখানে একটা দিয়ে রাখবো, তুমি কি করতে পারো, সেই ভিডিওটা দেখে তুমি ত্রিমাত্রিকের ব্যাপারটা একটু আন্দাজ করতে পারবে। কিন্তু এটা বুঝতে পারা সহজ, এটা বুঝতে পারা কিছু কঠিন না, যে এটা একটা লেয়ার ছিল, সেই লেয়ারের উপর আরেকটা লেয়ার যখন চাপাচ্ছি, যদি একই রকম ভাবে চাপাই, তাহলে সেই ধরনের প্যাটার্নটাকে আমরা বলবো এ এ এ এ এই টাইপের কেলাস হয়েছে। এ এ এই টাইপের কেলাসটা হচ্ছে ত্রিমাত্রিক কেলাস। সেক্ষেত্রে একক কোষটা সরল ঘনকাকার হয় বা আদিম বা প্রিমিটিভ হয়ে যায়, এবং সেক্ষেত্রে কোঅর্ডিনেশন সংখ্যা কত হয়? সেক্ষেত্রে দেখো, দ্বিমাত্রিক যখন ছিল তখন কোঅর্ডিনেশন সংখ্যা 4 ছিল, এটা দ্বিমাত্রিকের জন্য ছিল। কিন্তু যখন ত্রিমাত্রিক হচ্ছে, মানে একটার উপর আরেকটা এ এ এ এই প্যাটার্নে চাপছে, তখন কোঅর্ডিনেশন সংখ্যা হবে 6। মনে রেখে দেবো, সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে যখন
ত্রিমাত্রিক ক্ষেত্রে ঘনসন্নিবেশ ঘটছে তখন কোঅর্ডিনেশন সংখ্যা কত হচ্ছে 6 হচ্ছে, মানে একটা কণাকে ঘিরে 6 জন থাকে। সেটাকে এর সঙ্গে গুলিয়ে ফেলে লাভ নেই, কিন্তু এটা কিন্তু দ্বিমাত্রিক আর এটা হচ্ছে ত্রিমাত্রিক। ঠিক আছে, এবার দ্বিমাত্রিক ষড়ভুজাকার ঘনসন্নিবেশ, এই দ্বিমাত্রিক ষড়ভুজাকার ঘনসন্নিবেশের একটা লেয়ার তুমি তৈরি করেছো, তোমার আরেকজন বন্ধু আরেকটা লেয়ার একই রকম আরেকটা লেয়ার তৈরি করেছে। ঠিক আছে, তো তোমার আরেকজন বন্ধু আরেকটা তৈরি করেছে, আরেকজন বন্ধু আরেকটা তৈরি করেছে। এবার এই একটা লেয়ারের উপর যদি আরেকটা লেয়ারকে চাপাও, কিন্তু এটার মতো করে না চাপাও, মানে এখানে এটা যেমন ছিল আরেকটাকে এনে ঠিক তেমন ভাবে আস্তে করে রাখলাম, এখানে যদি তেমন করে না চাপিয়ে ওই গর্তের মধ্যে ঢুকিয়ে দাও, তাহলে কি হবে? তাহলে ব্যাপারটা একটু জটিল হয়ে যাচ্ছে। আমরা এবারে আমি কি করব, বইতে যে ছবিটা আছে, একটু বড় ছবি আছে যে বইতে, আমি সেই বই থেকে দেখে তোমাকে বলছি। ঠিক আছে, তো তাহলে মাথায় তুমি নিয়ে নাও কি ব্যাপারটা হচ্ছে না, দ্বিমাত্রিক ষড়ভুজাকার ঘনসন্নিবেশ বিশিষ্ট একটা লেয়ারকে নিয়ে আরেকটা লেয়ারের উপর চাপাবো। চাপানোটা কেমন না, এটার ক্ষেত্রে যেমন চাপিয়েছিলাম, মানে এটা যেমন ছিল পরের লেয়ারটা ঠিক সেই রকম ভাবে চাপিয়েছিলাম, এ এ এ এই টাইপের প্যাটার্ন হয়েছিল। এক্ষেত্রে তা করবো না, এক্ষেত্রে একটা থাকবে, একটা লেয়ার থাকবে, আরেকটা লেয়ারকে এনে এমন ভাবে বসাবো যাতে প্রথম লেয়ারে সৃষ্টি হওয়া গর্তগুলোর খাঁজে গিয়ে ঢুকে যায় দ্বিতীয় লেয়ারের কণাগুলো। ঠিক আছে, সেটা আমরা ছবি দেখে বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম, এখানে দেখো নিচের লেয়ারটা হচ্ছে, মানে একটা হচ্ছে দ্বিমাত্রিক হেক্সাগোনাল ঘনসন্নিবেশ বিশিষ্ট একটা লেয়ার, যেটা একটু মোটা কালি দিয়ে, এইটা যেটা আমি দেখাচ্ছি পেন দিয়ে, এইটা দিয়ে এই যে লেয়ারটা, এটা নিচে আছে ভাবো, তার উপরে ঠিক একই রকম একটা লেয়ার, সেটা একটু হালকা কালি দিয়ে দেখানো হয়েছে। সেই হালকা কালি দিয়ে দেখানো লেয়ারটা কিন্তু নিচের লেয়ারটা যেভাবে ছিল এটা তার উপর ঠিক সেইভাবে থাকেনি, তার গর্তগুলোতে আটকে গেছে। এটা দ্বিমাত্রিক সেন্সে ভাবলে কিন্তু চলবে না। ভাবো বলগুলো লাগানো আছে, ফলে এটা উঁচু হয়ে উঠে আছে উপরের দিকে। ঠিক আছে, তো উঁচু হয়ে উপরের দিকে উঠে আছে, উঁচু হয়ে উপরের দিকে উঠে আছে। তাহলে এখন আমরা এই যে এখানে একটা ত্রিভুজাকার একটা যে ফাঁকা জায়গা তৈরি হয়েছিল ত্রিভুজাকার, এখানে দেখো মজার বিষয়, এই যে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছিল, সেই ফাঁকা জায়গাটা কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না আমরা, কিন্তু ওটা ফাঁকা জায়গা একটা থাকবে, তাই নয় কি? কারণ এই বলটা তো তার উপরে বসবে, এই গর্তটার উপরে বলটা বসবে। এই কোন বলটা? যেটা এই হালকা কালি দিয়ে দেখানো হয়েছে যে বলটা, সেই বলটা এই গর্তটার উপরে বসেছে, কিন্তু এই গর্তটা তার মানে একদম বন্ধ হয়ে যায়নি। ঠিক আছে, তো গর্তটা এখনো রয়েছে। এইটাকে টি বলছে, টি ফর টেট্রাহেড্রাল, টি ফর টেট্রাহেড্রাল। এবারে এখানে একটা গর্ত আছে, এই গর্তটাকে টেট্রাহেড্রাল গর্ত বা টেট্রাহেড্রাল ভয়েড বলছি। ভয়েড মানে ফাঁকা স্থান, টেট্রাহেড্রাল ফাঁকা স্থান। দেখো যতগুলো এইরকম ত্রিভুজাকৃতি বিশিষ্ট ফাঁকা জায়গা যার শীর্ষবিন্দুটা উপরের দিকে আছে, যার শীর্ষবিন্দুটা কোথায় উপরে আছে, সেগুলো হচ্ছে টেট্রাহেড্রাল। যার শীর্ষবিন্দু নিচে থাকবে সেগুলো হবে অক্টাহেড্রাল ফাঁকা জায়গা। মানে একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার চেপে যাওয়ার পরে দু ধরনের ফাঁকা জায়গা সৃষ্টি হচ্ছে। একটা হচ্ছে টেট্রাহেড্রাল ফাঁকা জায়গা বা টেট্রাহেড্রাল ভয়েড। দেখো সেটা কোনগুলো হবে আমি বললাম সহজে কি করে বুঝছি না, যেখানে ত্রিভুজের মাথাগুলো শীর্ষবিন্দুগুলো উপরের দিকে তাকিয়ে আছে। দেখো শীর্ষবিন্দু উপরের দিকে তাকিয়ে আছে, শীর্ষবিন্দু উপরের দিকে তাকিয়ে আছে, শীর্ষবিন্দু উপরের দিকে তাকিয়ে আছে, শীর্ষবিন্দু উপরের দিকে, সব টেট্রাহেড্রাল। শীর্ষবিন্দু নিচের দিকে তাকিয়ে আছে, এইখানে প্রথম পেলাম। তাহলে এখানেও একটা ফাঁকা জায়গা সৃষ্টি হচ্ছে, অক্টাহেড্রাল ফাঁকা জায়গা সৃষ্টি হচ্ছে, অক্টাহেড্রাল টেট্রাহেড্রাল তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার চেপে গেলেই এই হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর, হেক্সাগোনাল দ্বিমাত্রিক হেক্সাগোনাল প্যাকিং এর একটা লেয়ারকে নিয়ে আরেকটা লেয়ারের উপর এমন ভাবে যদি চাপাই যে একটা লেয়ারের সৃষ্টি হওয়া গর্তগুলোর উপর আরেকটা লেয়ারের বলগুলো গিয়ে আটকে যায়, তাহলে দুরকম জায়গা তৈরি হচ্ছে। একটা জায়গা যেটাকে টেট্রাহেড্রাল বলছি। কেন টেট্রাহেড্রাল বলছি জানো তো? দেখো এক্ষেত্রে, দেখো এইটার ক্ষেত্রে দেখো নিচের তিনটে
কণা আছে, নিচে 3টে কণা, যেগুলো বোল্ড লাইন দিয়ে দেখানো হয়েছে, সেই বোল্ড লাইন দিয়ে দেখানো 3টে কণা আছে, উপরে একটা কণা হালকা লাইন দিয়ে দেখানো, মাঝখানে একটু গর্ত আছে। তার মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, সেই ফাঁকা জায়গাটা তার আশেপাশে কটা কণা ফিল করতে পারছে ভাবো। সেই ফাঁকা জায়গাটা ফিলিংস আছে ভাবো। সেই ফাঁকা জায়গাটা তার আশেপাশে কটা কণাকে ফিল করতে পারছে? 4টে কণা, নিচে 3টে, উপরের দিকে একটা। এই ধরনের ক্ষেত্রে এটাকে কি বলি আমরা? এই ধরনের গঠনকে আমরা টেট্রাহেড্রাল গঠন বলি না? যেমন মিথেনের গঠন কার্বন মাঝখানে থাকে, নিচের দিকে ধরো 3টে হাইড্রোজেন, উপরের দিকে একটা হাইড্রোজেন থাকে, টেট্রাহেড্রাল বা চতুস্তলকের মতন গঠন বিশিষ্ট হয়। তাহলে এটা একটা টেট্রাহেড্রাল ফাঁকা জায়গা সৃষ্টি হয়েছে যখন একটা দ্বিমাত্রিক হেক্সাগোনাল ঘন সন্নিবেশের একটা লেয়ারকে আরেকটা লেয়ারের উপর চাপানো হয়েছে, তখন টেট্রাহেড্রাল ফাঁকা জায়গা তৈরি হয়েছে। অক্টাহেড্রাল কি করে তৈরি হয়েছে? অক্টাহেড্রাল আমরা জানি অষ্টতলকীয় গঠনের ক্ষেত্রে কটা থাকে? 6টা কণা থাকে। দেখো এই ক্ষেত্রে অক্টাহেড্রাল হোল একটা বা ভয়েড একটা কিরকম, নিচের লেয়ারে মানে যেটা মোটা লাইন দিয়ে দেখানো গোলগুলো আছে, সেই মোটা লাইন দিয়ে দেখানো গোল, এটা একটা, এটা একটা, এটা একটা, 3টে, এই 3টে জুড়ে ছিল, মাঝখানে একটা ফাঁকা ছিল। এবার উপরেও 3টে সেরকম আছে, উপরেও 3টে সেরকম, একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, 3টে। তাহলে এখানে মাঝখানে একটু ফাঁকা থেকেই যাবে, অলরেডি থেকেই যাবে। তাহলে এইটাকে আমরা কি বলছি? অক্টাহেড্রাল ফাঁকা জায়গা। অক্টাহেড্রাল কেন বলছি না? এই ফাঁকা জায়গাটা যার যদি ভেবে নেওয়া যায় তার ফিলিংস আছে, সে বুঝতে পারে, তাহলে সে তার আশেপাশে কটা কণাকে বুঝতে পারছে? সে তার আশেপাশে 6টা কণাকে বুঝতে পারছে। তাহলে এটা হলো একটা অক্টাহেড্রাল ভয়েড বা অষ্টতলকীয় ফাঁকা জায়গা। এটা টেট্রাহেড্রাল ভয়েড ছিল বা চতুস্তলকীয় ফাঁকা জায়গা, এটা অক্টাহেড্রাল ভয়েড। ঠিক আছে? তো এবার এটা তো গেল টেট্রাহেড্রাল আর অক্টাহেড্রাল ভয়েড সৃষ্টি হয়, সেটাকে ছবিতে এখানে আর একটু দেখিয়েছে। দেখো তোমাদের যে কোনো বইতেই আছে। দেখো টেট্রাহেড্রাল হোল যেটাকে বলছে, এটাকে বলছে। দেখো এক্ষেত্রে আবার নিচের লেয়ারের এটাকে একটু, এটা কি রং জানি না, একটু নীল বা বেগুনি রঙের মনে হচ্ছে, আর উপরে একটু অরেঞ্জ কালারের টাইপের একটা আছে উপরেরটা। তাহলে নিচের 3টে কণা, উপরে একটা কণা, মাঝখানে যে ফাঁকাটা, সেটা হচ্ছে টেট্রাহেড্রাল হোল। টেট্রাহেড্রাল হোল এখানে 3টে কণা নিচে দেখে ফাঁকা জায়গা দেখিয়েছি, উপরে কণাটা আসবে দিয়ে একটা টেট্রাহেড্রন বা চতুস্তলক, কারণ এই উপরের দিকে একটা, নিচের দিকে 3টা, মাঝখানে ফাঁকা। অক্টাহেড্রাল হোলের ক্ষেত্রে কি হচ্ছে? দেখো অক্টাহেড্রাল হোলের ক্ষেত্রে 6টা কণা, নিচের দিকে 3টে, উপরের দিকে 3টে, অক্টাহেড্রাল হোল, অক্টাহেড্রন। এটা আমরা আঁকতেও জানি, একটা তলে 4টা, আর উপরে নিচে ইত্যাদি, সেটা আমরা 11এও শিখেছি কিছু কিছু দেখি। তাহলে টেট্রাহেড্রাল হোল, অক্টাহেড্রাল হোল বা টেট্রাহেড্রাল ভয়েড আর অক্টাহেড্রাল ভয়েড কি করে হয়, কিভাবে আমরা বুঝতে পারলাম? একটা লেয়ারের উপর আরেকটা চাপিয়ে দিলেই 2 রকম গর্ত সৃষ্টি হচ্ছে, একটা টেট্রাহেড্রাল গর্ত, একটা অক্টাহেড্রাল গর্ত। ঠিক আছে? এবার টেট্রাহেড্রাল গর্ত আর অক্টাহেড্রাল গর্তের কথা আমরা একটু পরে একটু পরে আসবো। তার আগে আমরা আলোচনা করব যে এই দুটো তো চাপালাম, তাহলে প্রথমটা যেটা চাপালাম সেটা যদি এ টাইপ হয়, তার পরেরটা টাইপ বি হয়ে যাচ্ছে। আবার তারপরেরটা টাইপ যদি আবার এ করি, অথবা তারপরে টাইপ অন্যরকম কিছু করি, তাহলে তার উপরে আবার নির্ভর করছে। এবার আমরা ছকে চলে আসবো। ঠিক আছে? তো ছকে চলে আসবো। তাহলে প্রথমে একটা টাইপের আমি লেয়ার নিয়েছি, তার উপরের লেয়ারটা একটু অন্যভাবে বসিয়েছি। তাহলে এটাকে যদি আমি এ নাম দিই, এটাকে আমাকে বি নাম দিতে হবে। ঠিক আছে? তো তাহলে 3 নম্বর লেয়ারটা কেমন হবে? 3 নম্বর লেয়ারটা কেমন হবে তার উপর নির্ভর করে এটা আবার 2 রকম হতে পারে, বলছি। হ্যাঁ, তো আমরা আবার বোর্ডে ফিরে এলাম। তো দ্বিমাত্রিক ষড়ভুজাকার ঘনসন্নিবেশের একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার যখন প্লেস করব, তখন আমরা কিভাবে করেছি? একটা লেয়ার যেভাবে আছে তারপরেরটা তার গর্তগুলোতে প্লেস করেছি। ঠিক আছে? তো থার্ড লেয়ার কিভাবে প্লেস করব তার উপর ডিপেন্ড করে এটা আবার 2 রকম হতে পারে। তাহলে এই ক্ষেত্রে এটা থেকে ত্রিমাত্রিক যখন হচ্ছে, তখন আবার 2 রকম হতে পারে। যেমন এখান থেকে একরকমই হবে ত্রিমাত্রিক, এখান থেকে 2 রকম হতে পারে। সেইটাকে আমি এইখানে দেখাচ্ছি, একটু কষ্ট করে দেখে নাও। তাহলে
একটা ছকের মধ্যে সবগুলো হবে, ঠিক আছে তো। যখন ত্রিমাত্রিক হচ্ছে যখন, ঠিক আছে, ত্রিমাত্রিক যখন হচ্ছে, ত্রিমাত্রিক ঘনসন্নিবেশ যখন হচ্ছে, তখন একটা লেয়ার এ, তার পাশেরটা বি, থার্ড লেয়ার যদি আবার এ হয়, তারপরটা অ্যাজ ইউজুয়াল বি, তারপরটা এ বি, মানে এ বি এ বি এ বি এইভাবে যদি রিপিট হয়, তখন যে ধরনের ক্লোজ প্যাকিং হয় সেটাকে বলা হয় হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। তখন এই যে টাইপটা, এই ধরনের ত্রিমাত্রিক ঘনসন্নিবেশ, এটাকে বলা হয় কি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং বা এইচসিপি। এই টাইপটাকে বলা কি এইচসিপি বা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। এক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত, যেগুলো তোমাকে খুব জানতে হবে, যেগুলো কোঅর্ডিনেশন নাম্বার এক্ষেত্রে 12 হয়। 12 একটা কণা, দেখো সিম্পল, তুমি এখানে বুঝতে পারবে। একটা কণা তার চারদিকে 6টাকে ঘিরে আছে, মানে তার একটা নির্দিষ্ট তলে 6 জন, তার উপরে যে থাকবে সেখানে 3 জন, নিচে যে থাকবে সেখানে 3 জন। তাহলে নিজের তলের 6 জনের সঙ্গে জুড়ে আছে, ছুঁয়ে আছে 6 জন, উপরের 3 জন, নিচের 3 জন, মোট 12 জন হয়ে গেল। কোঅর্ডিনেশন সংখ্যা 12 হলো, ঠিক আছে। এবার এর আরেকটা ভ্যারাইটি হতে পারে, সেটা আরো একটু জটিল। সেটা কিরকম, এ বি সি, তারপরের লেয়ারটাকে এমন ভাবে বসাবো যেটা এ লেয়ারের রিপিটেশন হচ্ছে না। তাহলে এ বি লেয়ারটা কিরকম ছিল আরেকবার বলি। এ লেয়ার মানে এই লেয়ারটা, তার উপরে আরেকটা লেয়ার কেমন ভাবে চাপালাম যাতে এই গর্তগুলোতে গিয়ে সেট করে। তারপরে তৃতীয় লেয়ারটা চাপালাম যেটা এ লেয়ার যেমন ছিল ঠিক সেই জায়গায় বসালাম। তাহলে তৃতীয় লেয়ারটা আবার এ হয়ে গেল, তারপরেটা আবার দ্বিতীয়টা যেটা ছিল সেই রকম করে বসালাম। তাহলে এ বি চলছে। এখানে আবার তৃতীয় লেয়ারটা আরেকটু তার পাশের ফাঁকগুলোতে বসানো হয়েছে, মানে তৃতীয় লেয়ারটা এ বি কোন লেয়ারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, মানে কোন লেয়ারের সঙ্গে একই হচ্ছে না। তবে চতুর্থ লেয়ারটা আবার এর সঙ্গে রিপিট করছে, এবিসি এবিসি এবিসি। এই টাইপের ক্লোজ প্যাকিং কে বলা হয় কিউবিক ক্লোজ প্যাকিং। এই টাইপকে কি বলি আমরা, কিউবিক ক্লোজ প্যাকিং বা সিসিপি। এক্ষেত্রেও মনে রাখবে কোঅর্ডিনেশন সংখ্যা কত হবে, 12 হবে, ঠিক আছে। এবার এই সিসিপি তে দেখা যায় একক কোষগুলো কেমন হয়। এই সিসিপি বিন্যাসে একক কোষ কেমন হবে, একক কোষ হয় এফসিসি, ফেস সেন্টার্ড কিউবিক বা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ হয়। সিসিপি ঘন সন্নিবেশে কিউবিক ক্লোজ প্যাকিং বা ঘনকাকার ঘন সন্নিবেশ, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং বা ষড়ভুজাকার ঘন সন্নিবেশ, কিউবিক ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে একক কোষটা কেমন হবে, এফসিসি হবে। দুটো ক্ষেত্রেই কোঅর্ডিনেশন সংখ্যা 12 হবে। এই ছকের মধ্যেই কিন্তু সবগুলো আছে। কোনটা কি মনে রাখতে হবে, কোঅর্ডিনেশন সংখ্যা মনে রাখতে হবে, টাইপ মনে রাখতে হবে। পরীক্ষায় এসেছিল একবার, বা টেস্ট পেপারে বা কোশ্চেন ব্যাংকের প্রশ্নে আসে প্রায়, এ বি এই ধরনের গঠন যেখানে আছে সেইটা হচ্ছে ড্যাশ, সেটা হচ্ছে এবার 4টা অপশন দেবে, তাহলে সেটা হচ্ছে এইচসিপি হবে, ঠিক আছে। এবিসি এবিসি এবিসি। আবার এ সেটা হচ্ছে ত্রিমাত্রিক সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে হবে, মানে সরল ঘনকাকার একক কোষ যেটা বিশিষ্ট কেলাস সেটা হবে। সেক্ষেত্রে কোঅর্ডিনেশন সংখ্যা কত হবে জিজ্ঞেস করতে পারে, 6 হবে, ঠিক আছে। এবার এটা আমি শুরুতেই বলেছিলাম যেটা একটু কনসেপচুয়াল বিষয়, তো এবার এইটা অনেকের হয়তো একটু খটোমটো লাগতে পারে। এবার আমি আসল মধ্যে কথাটা বলি। আমাদের ক্লাস 12 এর জন্য, এমনকি কম্পিটিটিভ পরীক্ষাগুলোর জন্য বেশিরভাগ ক্ষেত্রে যেটা দরকার সেইটা আমি এখন বলবো। সেটা খুব সহজ, সেটা সবাই পারবে। সেটাতে কিছুই তোমাকে এত ত্রিমাত্রিক জিনিস তুমি যদি নাও মাথায় ঢোকাও তাও চলবে। তাহলে পরীক্ষার জন্য আমাদের অবশ্যই কোঅর্ডিনেশন সংখ্যা আর এই প্যাটার্ন গুলো বললাম সেটা তো জরুরি। আর যে ভালো করে বুঝতে পারছো খুবই ভালো, ঠিক আছে। আর যার একটু খটোমটো লাগছে সে, আমি এখন যেটা বলবো সেটা যাতে খুব ভালো করে শোনো, সেটা ঠিক আছে। সেটা কি না, এইচসিপি হোক বা সিসিপি হোক, এইচসিপি হোক বা সিসিপি হোক, যে কোনো ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ, এইচসিপি বা সিসিপি
যে কোনো ত্রিমাত্রিক ঘন সন্নিবেশে, যে কোনো ত্রিমাত্রিক ঘন সন্নিবেশে ঘন সন্নিবেশ গঠনকারী কণার সংখ্যা সমান n হলে, মানে ওই বলগুলো কটা আছে, n সংখ্যক বল আছে, ঠিক আছে তো, উৎপন্ন, দেখো এইচসিপি হোক বা সিসিপি হোক, আমরা একটু আগে বইতে ছবি দিয়ে দেখাচ্ছিলাম যে একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার চাপলেই তখনই অটোমেটিক্যালি দু ধরনের ফাঁকা জায়গা সৃষ্টি হচ্ছে, একটা হচ্ছে টেট্রাহেড্রাল ফাঁকা জায়গা আর একটা হচ্ছে অক্টাহেড্রাল ফাঁকা জায়গা বা অক্টাহেড্রাল ভয়েড, ঠিক আছে তো। উৎপন্ন অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা বা অক্টাহেড্রাল ভয়েডের সংখ্যা, অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা কত হবে, সেম হবে, এটা মনে রাখতে হবে। কেলাস, তাহলে এর ব্যাপারটা বুঝতে পারলে তো, কেলাস গঠনকারী কণা মানে কটা বল লেগেছে মোট, এই যে ত্রিমাত্রিক ঘন সন্নিবেশটা একটা লেয়ারের পর আরেকটা চাপিয়ে 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 এরকম অসংখ্য কণা লেগেছে, যতগুলো কণা লেগেছে ঠিক তত সংখ্যক কি তৈরি হবে, অষ্টতলকীয় ফাঁক তৈরি হবে, যতগুলো কণা লেগেছে ঠিক ততগুলোই অষ্টতলকীয় ফাঁকা জায়গা তৈরি হবে, ঠিক আছে তো। আবার উৎপন্ন চতুস্তলকীয় দ্বিগুণ হয়, চতুস্তলকীয় ফাঁকা জায়গার সংখ্যা অষ্টতলকীয় ফাঁকা জায়গার সংখ্যার তুলনায় দ্বিগুণ হয়, ঠিক আছে তো। এইটা মনে রাখতে হবে তোমাকে, হয়েছে, এইটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এই দুটো কথা মনে রাখলে এখান থেকে আমরা এখনই একটা অঙ্ক করবো, সেটাও করতে পারবো, কোনো সমস্যা হবে না। আর একটা কথা মনে রাখবে, আয়নীয় যৌগের ক্ষেত্রে, আয়নীয় যৌগের ক্ষেত্রে সাধারণত কি হয়, খুব গুরুত্বপূর্ণ কথা, সাধারণত ঘনকা মানে তোমার হচ্ছে কি ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ গঠন করে কে, ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ গঠন করে আকারে বড় অ্যানায়নগুলি। সাধারণত কি হয়, কোন আয়নীয় যৌগে অ্যানায়নগুলোর আকার বড় হয়, ক্যাটায়নগুলোর আকার ছোট হয়। আমরা ক্লাস 11 কনসেপ্ট থেকে এটা জানি, অ্যানায়নগুলোর আকার বড় হয়। তাহলে আকারে বড় অ্যানায়নগুলো অ্যাকচুয়ালি ওই বলের কাজ করছে, মানে ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ তৈরি করছে। মাঝে অনেকগুলো ফাঁকা ফাঁকা আছে, অষ্টতলকীয় ফাঁকা আছে, চতুস্তলকীয় ফাঁকা আছে। ক্যাটায়নগুলি কোথায় স্থান পায়, ক্যাটায়নগুলি উৎপন্ন ফাঁকা স্থানে অবস্থান করে। গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে, ঠিক আছে। তাহলে আমরা জেনে গেলাম যে যে কোনো রকমের ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ হোক না কেন, যদি কণার সংখ্যা ঘন সন্নিবেশ গঠনকারী কণার সংখ্যা n হয়, তাহলে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা n হবে, চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা 2n হবে। এখান থেকে একটা অঙ্ক করবো, আমি অঙ্কটা তুলে নিই। একটা অঙ্ক লিখেছি দেখো, খুব সহজ, শুধু বসিয়ে দিলে হয়ে যাবে। m এবং n দ্বারা, m এবং n তাহলে দুটো মৌল বোঝাচ্ছে, মানে তাদের নাম হয়ে গেল, একটা মৌল তার নাম m, একটা মৌল তার নাম n, এরা দুজন মিলে একটা কেলাস গঠন করেছে। কিরকম ভাবে না, গঠিত কেলাসে n পরমাণুগুলি সিসিপি বিন্যাস গঠন করে। সিসিপি বিন্যাস মানে কিউবিক ক্লোজ প্যাকিং, ঘনকাকার ঘন সন্নিবেশ। তাহলে n পরমাণুগুলো ঘনকাকার ঘন সন্নিবেশ গঠন করেছে, n পরমাণুগুলো ঘনকাকার ঘন সন্নিবেশ। তাহলে ঘন সন্নিবেশ, ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ গঠনকারী কণা কোনটা, n পরমাণু হয়েছে। এবারে কি কি উৎপন্ন হবে, অষ্টতলকীয় ফাঁকা জায়গা তৈরি হবে, চতুস্তলকীয় ফাঁকা জায়গা তৈরি হবে। বলছে ও উৎপন্ন চতুস্তলকীয় ফাঁকের 1/3 অংশে m পরমাণু অবস্থান করে। যতগুলো চতুস্তলকীয় ফাঁকা জায়গা তৈরি হয়েছে তার 1/3 অংশে, সবগুলোতে না, যতগুলো চতুস্তলকীয় ফাঁকা জায়গা তৈরি হয়েছে উৎপন্ন চতুস্তলকীয় ফাঁকের 1/3 অংশে, তার 1/3 অংশে m পরমাণুগুলো আছে।
মানে কটা এম পরমাণু আছে আমি বের করতে পারবো। তাহলে যৌগটার সংকেত কি হবে? তোমার মনে হতে পারে আরে অষ্টতলিক ফাঁকের কি হলো, কি কিছুই হয়নি, কোন ফাঁকাই পড়ে আছে। অষ্টতলিক ফাঁকে কেউ নেই, যতগুলো চতুস্তলিক ফাঁক তৈরি হয়েছিল তার আবার 1/3 অংশে এম পরমাণু আছে, তাহলে যৌগটার সংকেত কি হবে? ঠিক আছে, তাহলে আমরা কিভাবে লিখবো? এন পরমাণু গুলি ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ গঠন করে। মনে করি আমরা এখানে আর এন ধরছি না, এক্স ধরছি। এক্সটি পরমাণু, এক্সটি কি পরমাণু? এক্সটি এন পরমাণু ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ গঠন করেছে। অতএব উৎপন্ন চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা কত হবে বলো? ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ গঠনকারী কণার সংখ্যা যদি এক্স হয়, এন পরমাণু ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ গঠন করেছে, এক্স হচ্ছে, তাহলে এক্স টি এন পরমাণু আছে, ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ গঠনকারী কণা এক্স টি, উৎপন্ন চতুস্তলকীয় ফাঁক কি হবে? কণার সংখ্যা দ্বিগুণ হয়, একটু আগে বলেছি আমরা, সমান 2x। ঠিক আছে তো? তাহলে চতুস্তলকীয় ফাঁকের 1/3 অংশ সমান কত? 2x ইন্টু 1/3, 2/3x এতটি। অতএব এম পরমাণুর সংখ্যা কটা হবে? সংখ্যা কত হবে? 2x/3t। বুঝতে পেরেছ? চতুস্তলিক ফাঁকের 1/3 অংশে এম পরমাণু আছে, তাহলে এম পরমাণু কটা আছে? এতটা এম পরমাণু আছে। তাহলে একটা কেলাসে গড়ে যদি এতটা এম পরমাণুর জন্য এক্সট্রা এম পরমাণু থাকে, তাহলে কেলাসের সংকেত কি হওয়া উচিত? ঠিক আছে তো? এম ও এন পরমাণুর সংখ্যার অনুপাত কত হবে? এম এর জন্য কটা পরমাণু গো? 2x/3 এটা হচ্ছে x। কত দিয়ে কাটলে, কত দিয়ে কি করলে পূর্ণ সংখ্যা পাবো? দেখো 3 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে? 2x তো কেটেই গেছে, 2:3। অতএব যৌগটির সংকেত কত? যৌগটির সংকেত কত? এম আর এন। এখানে একটা কথা আছে, দেখো তুমি কাকে সামনে রাখবে বলো তো? আমি বলেছিলাম একটু আগে অ্যানায়ন গুলো, এটা আয়নীয় কিনা বলেনি তো, আয়নীয় যৌগ যদি হয়, যদি বলতো, তাহলে অ্যাকচুয়ালি কি করা উচিত ছিল আমাদের? অ্যানায়ন যেটা তাকে পরে রাখা উচিত, ক্যাটায়ন যেটা তাকে সামনে রাখা উচিত। এখানে পরমাণু বলেছে, এখানে আমরা যা ইচ্ছে করতে পারি। তুমি এনটাকে পরে রাখতে পারো, ঠিক আছে তো? কিন্তু আয়নীয় যৌগ বললে অ্যানায়ন যেটা, কারণ অ্যানায়নটা সাধারণত পরে বসে। আমরা দেখি না সোডিয়াম ক্লোরাইড, তার সংকেত লেখার সময় আমরা প্রথমে সোডিয়াম লিখি, তারপরে ক্লোরিনটা লিখি, ঠিক আছে তো? তো এখানে কিছু ব্যাপার তেমন নয়। এম পরমাণু আর এন পরমাণু সংখ্যা M2N3, যৌগটির সংকেত M2N3, ঠিক আছে? এরকম আরেকটা অঙ্ক বলছি, খুব ছোট সহজ, অসুবিধা নেই। একদম একই রকম আরেকটা অঙ্ক দেখো, এখানে 3টে মৌলের কথা বলেছে। একটা কেলাস, সেটা কার কার দ্বারা গঠিত হয়েছে? এ, বি আর অক্সিজেন, মানে ও যাকে বুঝি আমরা। এখানে ও না লিখে অক্সিজেন বানান করে লেখা হয়েছে, কারণ ও বললে আবার মানে তাকে একটা সিম্বল মনে হতে পারে। কিন্তু এ, বি আর অক্সিজেন, এই 3টে মৌল মিলে একটা কেলাসাকার যৌগ তৈরি করেছে, যেখানে অক্সিজেন পরমাণু কি করছে? সিসিপি বিন্যাস করছে। আর অবভিয়াসলি কি কি তৈরি হয়েছে? চতুস্তলকীয় ফাঁক কিছু তৈরি হয়েছে, কিছু অষ্টতলকীয় ফাঁক তৈরি হয়েছে। এবার চতুস্তলকীয় ফাঁকের 1/8 অংশে এ পরমাণু আছে, অষ্টতলকীয় ফাঁকের অর্ধেক অংশে মানে 1/2 অংশে বি পরমাণু আছে। তাহলে সংকেত কি হবে? পুরো আগের অঙ্কটার মতো। এখানে আমি একটু সংক্ষেপে করবো, তুমি কিন্তু লিখে লিখে করবে আগের মতো, আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। তাহলে ও পরমাণুর সংখ্যা কত ধরে নেব?
ও পরমাণুর সংখ্যা তুমি এক্স ধরতে পারো, এন ধরতে পারো, যা ইচ্ছে ধরতে পারো, এক্স টি। তাহলে চতুস্তলকীয় ফাঁক কটা হবে? 2x। চতুস্তলকীয় ফাঁকের একের 8 অংশ মানে কত? 2x ইন্টু একের 8 সমান কত? x/40। x/40 তাহলে কি পরমাণু থাকছে? এ পরমাণু থাকবে ততটা, ঠিক না? আমি কিন্তু ভালো করে লিখে করছি না, তুমি ভালো করে লিখে করবে, ঠিক আছে? তো তোমরা ভালো করে লিখে করবে। এ পরমাণু সংখ্যা পেয়ে গেলাম আমরা, কোনো অসুবিধা? অক্সিজেন পরমাণু সংখ্যা এক্সট্রা, চতুস্তলকীয় ফাঁক হবে তার দ্বিগুণ। চতুস্তলকীয় ফাঁকের একের 8 অংশ বলেছে, একের 8 অংশ মানে কটা আমি পেয়ে গেলাম, সেই সংখ্যাটাই হচ্ছে এ পরমাণু সংখ্যা। একইভাবে অষ্টতলকীয় ফাঁক কটা হবে? অষ্টতলকীয় ফাঁক কণার সংখ্যার সঙ্গে সমান হবে, ঠিক আছে? তো অষ্টতলকীয় ফাঁকের একের 2 অংশ অর্ধেক বলেছে, সমান কত? x/2 এতটি। এটা হচ্ছে বি পরমাণুর সংখ্যা, ঠিক আছে? এর সংকেত কি হবে? এ বি ও। দেখো এর জায়গায় কত লিখছি? এক্স। তুমি কিন্তু অনুপাত লিখে লিখে করবে। এ বি এবং ও পরমাণুর সংখ্যার অনুপাত হবে এক্স ইস টু বি এর জায়গায় কত? বি এর জায়গায় থাকো x/2, ওর জায়গায় কত? x/4 সমান কত হচ্ছে? দেখো এক্স তো উড়েই গেল, এবার কি এখানে 1 আছে, এখানে 1-এর 2 আছে, এখানে 1-এর 4 আছে, কত দিয়ে গুণ করলে সবগুলো পূর্ণ সংখ্যা হয়ে যাবে? না 2 আর 4-এর লসাগু যত, তত দিয়ে গুণ করতে হবে। 2 আর 4-এর লসাগু 4 হচ্ছে, 4 তাহলে A4 বুঝতে পারছো সবাই? তো x is to x/2 is to x/4, এইটা বলছি আর কি। তাহলে কত? 1 is to half is to 1/4 সমান কত? 4 is to 2 is to 1। তাহলে A4 B2O, ঠিক আছে? তাহলে আমরা আজকে যেগুলো আলোচনা করলাম সেগুলো পরপর তুমি বই দেখে লিখে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো আর আমি যেটা বললাম, যদি কারোর অসুবিধা হচ্ছে যে ত্রিমাত্রিক ব্যাপার স্যাপার বুঝতে, একটা ভিডিওর লিংক আমি দেবো, সেটা দেখবে। আর যদি খুব সমস্যা হয় তাহলে তুমি জানবে আমাদের এই হিসেবগুলো কাজে লাগবে পরীক্ষার জন্য, ঠিক আছে? তুমি ভালো থাকবে, সাবধানে থাকবে, ভালো থাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ।